নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে বিপত্তি। ট্যানারিতে নিকাশি নালায় নেমে কাজ করার সময় 3 জনের মৃত্যু। রাসায়নিক ও বজ্রে ভরা ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন কেএমডির 3 শ্রমিক। ঘটনাস্থলে যান লেদার কমপ্লেক্স থানার পুলিশ। লেদার কমপ্লেক্সের কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত গ্যাস থেকে মৃত্যু বলে অভিযোগ শ্রমিকদের। ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাইপলাইনে কাজের সময় 3 শ্রমিকের মৃত্যু, বিষাক্ত গ্যাসে মৃত্যুর অভিযোগ। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোলে তলিয়ে মৃত্যু কেএমডি এর 3 জন শ্রমিকের। রবিবার সকালে তারা নিকাশি নালায় নেমে কাজ করছিলেন, সেই সময় 3 জনের মৃত্যু হয় বলে খবর। বিষাক্ত গ্যাসের থেকেই কেএমডি এর 3 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ দেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। মৃতদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অত্যন্ত মর্মান্তিক এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন আরো 2 জন লাফিয়েছে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো 2 জন মারা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব। 29 জানুয়ারি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কার করায় নিষেধাজ্ঞা জারি করে দেশের শীর্ষ আদালত। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলে 10 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও কি করে শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কারের কাজ চলছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। লেদার কমপ্লেক্সে ম্যানহোল দুর্ঘটনায় 3 জন শ্রমিকের মৃত্যু। মৃতদের মধ্যে 2 জনেই মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার বাসিন্দা। শোকে ছায়া 2 পরিবারে। বয়স 7-এর কোঠায়, ছেলে মেয়ে মিলে বাড়িতে 9 জন সদস্য। পেটের টানে শহরের পথে পা বাড়িয়েছিলেন ফরজেম শেখ। লালগোলার আইডমারি পঞ্চায়েতের বাতাপাড়ায় বাড়ি তাঁর। রবিবার সকালে কলকাতার লেদার কমপ্লেক্সে কেএমডি এর ম্যানহোলে কাজে নেমে প্রাণ হারিয়েছেন ফরজেম। কি শুনেছেন আজকে? আজকে শুনেছেন আমার ছোট দেওয়ার এসে বুঝছে ভাই পড়ে যা আকাম হয়েছে, ধস পড়ে গেছে। আচ্ছা, এইটুকু শুনলাম না। ফোনটা করে কেটে আছে না আছে, হাসপাতালে ভর্তি আছে, আমাকে কেটে দিচ্ছে। কালকে তখন বলছে আমাকে দিয়া চলো, আমি যাবো দেখতে যাবো। ট্রেন বন্ধ তো চাই করো, আমি যাবো, তাও লিয়েছে যাচ্ছি, গাড়ি আসেনি। বলছে ট্যাঙ্ক ভেঙে গেছে, ভালো আছে, অপারেশন হয়েছে, আমাকে এই বিরত হয়েছে। কি হবে এত বড় সংসারের? কে টানবে সংসারের জোয়াল? ফরজেমের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে দুশ্চিন্তার মেঘ। হ্যাঁ, আমরা চাইছি যে এত বড় সংসার দেখছি না অবস্থা, 3 টাইলের বাড়ি, জীবনে কিছু করতে পারিনি। কটা মেয়ের বিয়ে দিয়েছে, এখনো মেয়ের বিয়ে দিতে আছে। হ্যাঁ, সেই জন্য এখন পর্যন্ত কিছু করতে পারি না। আমরা চাইছি যাতে সরকার থেকে কিছু আমরা সুস্থ একটা ভালো একটা অনুদান পাই, হ্যাঁ, যাতে সংসারটা ভালোভাবে এরা কর্ম কিছু করে খেতে পারে। বছর 36-এর হসিবুর রহমানের বাড়িরও একই হাল। সংসারে রয়েছে তাঁর এক কন্যা সন্তান ও স্ত্রী। কলকাতায় পাইপলাইনের কাজে গিয়েছিল সে। প্রতিদিন ফোন করে বাড়ির খবরাখবর নিত। রবিবার সারাদিন তাঁর স্ত্রীর ফোনটা ছিল নীরব। পাইপলাইনের কাজ করে, আচ্ছা, খাটার মানুষ তাই বলে নিচে নামে। আচ্ছা। আল্লাহ তারপর আজকে কি শুনলেন, কি হয়েছে শুনতে পেয়েছেন? আজ সকাল থেকে আমাকে একবারও ফোন করেনি। আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছে যে কি খবর, কোথায় বলছে। আমি আমার মেয়েকে আজ ওষুধ দিয়ে গেছিলাম। প্রতিদিন ফোন করে? প্রতিদিন ফোন করে, রাত্রেও ফোন করেছিল। হসিবুর মাস 3 আগে গিয়েছিলেন কলকাতায়, ফরজেম মাস 2 পর। পাইপলাইনের কাজ করতেন দুজনেই। এর বেশি আর কিছুই জানতো না তাঁদের পরিবার, এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদের লালগোলা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজোর আয়োজন। নিরাপত্তার কড়াকড়িতে আই কার্ড দেখে পড়ুয়াদের কলেজে প্রবেশে ছাড়পত্র। কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে যোগেশচন্দ্র চৌধুরীর ডে কলেজে বাগদেবীর আরাধনা। পড়ুয়াদের সঙ্গে কথা বললেন মন্ত্রী ব্রাত্য বসু।
ফেব্রুয়ারি 2022 থেকেই মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়। কলেজে প্রতিনিয়ত বহিরাগতদের প্রবেশ, কখনো সখনো পড়ুয়াদের উদ্দেশ্যে উঠে আসে হুমকি, চলে মারধর। কলেজ অধ্যক্ষকে জানিয়েছিলেন পড়ুয়াদের দাবি তাঁদের অভিযোগকে গুরুত্ব দেননি প্রিন্সিপাল। এরপর হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজ ও ডে কলেজে বাগদেবীর আরাধনার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে সেকশনের যে পুজো, সেটি কলেজের থেকে ঢিলছোড়া দূরত্বে সেই পুজো হচ্ছে একটি রাস্তার ওপরে। এবং স্বাভাবিকভাবে কিন্তু আজ সকালে যখন পুলিশ আধিকারিকরা পরিদর্শনে আসেন, তারা কলেজের ভেতরে যেভাবে যান, একই সঙ্গে কিন্তু কলেজের বাইরে থাকা যে পুজোটি সেটিও পরিদর্শন করেন। এমন পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়, নিরাপত্তা তো পুজো পর্যন্ত, এরপর কি হবে? বিপদের আগাম আঁচ করে প্রশ্ন পড়ুয়াদের। বহিরাগতরা আমাদেরকে পুলিশ প্রোটেকশন থাকাকালীন ভেতরে এসে থ্রেট দিয়ে যাচ্ছে। আমরা সেফ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে। আমরা মেয়েরা কি করে বাড়ি ফিরবো? ডেথ থ্রেট, রেপ থ্রেট সব রকম। আমাদের কলেজে কিভাবে প্রতিনিয়ত বহিরাগত ঢোকে এবং আমাদের অত্যাচার করে, আমরা এই রকম অবস্থা মানছি না, মানতে চাই না, কিছুতেই মানবো না। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতে চাই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যোগেশচন্দ্র ল কলেজ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সরস্বতী পুজোর দিন তিনি পৌঁছে যাবেন কলেজে। সেই মতো পৌঁছে যান কলেজে পৌঁছন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তাঁদের দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করব, বলতেই পারি। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে ওদের ছবিটা দেখান। এর আগে কোনোদিন এরা আমাকে চিঠি দিয়ে জানাননি যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এখন আজকে যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি তো দায়িত্ব নিয়ে টাইম দিলাম 6 কিংবা 7 তারিখ আমি সকালে বসে আমি কথা বলে নেব কলেজে এসে। এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। যার বিরুদ্ধে কলেজে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ উঠেছে তিনি কি বলছেন এই বিষয়ে? আমি শুধু এটা মিডিয়া চ্যানেলকে বলবো, বাংলাকে শান্ত থাকতে দিন। বাংলা যেরকম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই, একদম আমরা সেটা তো সবাই দেখতে পাচ্ছে কি শান্ত আছে না আছে। আমার নামে যে যা বলেছে, কোনো ভিডিও, কোনো ফুটো কিছু নেই, কোনো কিছুতে না। নিউজ চ্যানেল যেভাবে শুধু একটা পলিটিক্যাল পার্টির প্রপাগান্ডা নিয়ে করেছে, তার বিচার বাংলার মানুষ করবে, আপামর জনতা করবে। ল কলেজের পুজো ভেতরে আয়োজন করা হলেও কলেজ থেকে অদূরে ফুটপাতের ওপর আয়োজন করা হয়েছে কলেজের ডে সেকশনের বাগদেবীর আরাধনা। আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুস্থভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি। এই বছর পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় এমনভাবে একটি প্যান্ডেল বানানো হয় যাতে ল কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের হয়, মামলা যায় কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতের নির্দেশে পুলিশি নজরদারিতে শুরু হয় পুজো। প্রতি বছর আলাদাভাবেই যোগেশচন্দ্র ল কলেজে ও ডে সেকশনের পুজোর আয়োজন করা হলেও এমন অপ্রীতিকর পরিস্থিতি আগে কখনো হয়নি বলছেন পড়ুয়ারাই। যে যদি কোনো সমস্যা থাকে সেটি অবশ্যই নিরসন করা হবে। মালারা যেভাবে জানিয়েছেন যে তিনি আগামী 6 বা 7 ফেব্রুয়ারি পড়ুয়াদের ডাকবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। তিনি জানতেন না যে এরকম সমস্যা হচ্ছে এবং স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তবে সরস্বতী পুজো, বিশেষ করে বাংলার সরস্বতী পুজোয় এরকম ধরনের ছবি এই প্রথম, যেখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং একজন জয়েন্ট কমিশনার, পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন হলো। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে শুভঙ্কর, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় একটা বিরতির, ফিরছে আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
নন্দীগ্রামের শুভেন্দুর রাম মন্দির তৈরির ঘোষণা। নন্দীগ্রামে শুরু শুভেন্দু কুণাল বিতর্ক। রাম মন্দির নয়, তৈরি হোক হাসপাতাল, দাবি কুণাল ঘোষের। শাসক বিরোধী দুই দলকে আক্রমণ সিপিএম এর। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় 2.5 বিঘা জমি আছে তার, সেই জমিতে রাম মন্দির গড়ে তোলা হবে। নন্দীগ্রামের এক অনুষ্ঠানে হাজির হয়ে সেই বক্তব্যের পাল্টা মন্তব্য কুণালের। আমি সুফিয়ানদাকে বলবো, বাপ্পাকে বলবো, আমাদের এই যখন আহত হচ্ছে, শহীদরা মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব, আমরা কথা দিয়েছিলাম। পাল্টা এর জবাব বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। একই ইস্যুতে শাসক বিরোধী দুদলকে আক্রমণ সিপিএম এর। নন্দীগ্রামের শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে, মানুষের জনকল্যাণমূলক কাজ হবে, সেখানে এখন বলছেন যে অমুক মন্দির তৈরি হবে। আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না, ওখানে ওসব না করে জনকল্যাণমূলক কাজ হবে। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে রাজ্যে ফের মন্দির মসজিদের রাজনীতি। একদিকে শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। নদিয়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফেরিঘাটের এক অস্থায়ী কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নওদা ফেরিঘাট কোঅপারেটিভ সোসাইটি। অভিযোগকারী অস্থায়ী কর্মী কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের পাটিকাবাড়ি কানাইনগর ঘাটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এলাকায় 13টি ফেরিঘাট হস্তান্তরের কাজ শুরু হয়েছে। নওদা পঞ্চায়েত সমিতির কাছে ওই ফেরিঘাটগুলি হস্তান্তর করার জন্য ময়দানে নেমেছে ব্লক প্রশাসন। অভিযোগ 11টি ফেরিঘাট মুর্শিদাবাদের অধীনে হলেও নওদার পাটিকাবাড়ি কানাইনগর ঘাট ও কাঞ্চনতলা ফেরিঘাট নদিয়ার অধীনে। সূত্রের খবর, ফেরিঘাট ছেড়ে দেওয়ার জন্য এক অস্থায়ী কর্মীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় নাম জড়িয়েছে নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিরুজ্জামান শেখের। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিঘাটের কর্মীরা। ওনার নাম হচ্ছে হাসিফুল মণ্ডল। কালকে রাত্রি 10টার দিকে আমাদের নওদার ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ উনি ওনাকে ফোন করে বলেন যে তুমি তো ওদের সঙ্গে ইন্টারভাই সবসময় থাকো, তা ওদেরকে কালকে বলে দেবে কালকে সকাল থেকে যেন ওরা ঘাটে পারাপার না নাই, ঘাট ফি হবে। উনি বলেন যে আমি যাব কালকে সকালে, গিয়ে ঘাট সব ফি করে দেবো। তারপরেও এই কাঞ্চনতলা আর পাটিকাবাড়ি যে ফেরিঘাট দুটো আছে, এ দুটো হচ্ছে এবার নদিয়া জেলা পরিষদের ঘাট। উনি জোরপূর্বক এখানে এসে আমাকে হুমকি, আমার লেবারকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে সকালবেলায় পয়সা কালেকশন করতে দেবো না, আমি এই ঘাট ফি করে দেবো। উনি এ কথা বলছেন, তার জন্য আমরা ভীতস্ত সন্ত্রস্ত। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই হুমকির কথা স্বীকার করেছেন ফেরিঘাটের অস্থায়ী কর্মী হাসিবুল মণ্ডল। দিয়া বলতে গেলে আমাকে বলেছে যে নওদার যে ফেরিঘাটগুলো আছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, রায়ে ওরা হেরে গেছে সমিতি। তো কালকে তুমি যেহেতু ঘাটে থাকো, তাহলে ঘাটের লোকজনকে বলে দিও যে ঘাটটা জনগণের জন্য ফ্রি করতে। আমি সেই কথাটা কালকে বলেছি। না, আমার ক্ষেত্রে স্টেট মনে হয়নি, যে বলতে বলেছে এটা জনসাধারণের জন্য, সে হিসাবে সেটুকু বলেছি। শুধু মুখে অভিযোগ করলেই হবে না, হুমকি যদি দিয়ে থাকেন তবে প্রমাণ দিতে হবে, পাল্টা দাবি করেছেন নওদা ব্লক তৃণমূল সভাপতি হাসিবুল মণ্ডলকে থ্রেট দেওয়া, যদি থ্রেট দিই তাহলে সেটা তো প্রমাণ সাপেক্ষ, শুধু মুখে বললে তো হবে না।
আজ দেখুন, যেহেতু আমরা ব্লকে নেতৃত্ব দিই, কোনো একটা কিছু হলেই সে দায় আমার দিকেই আসবে, এটা নতুন কোনো ঘটনা নয়। ফেরিঘাটের দখল নিয়ে এবার বিতর্কে তৃণমূল। ব্লক তৃণমূল সভাপতির নামে হুমকির অভিযোগ উঠলেও পরে ভোল বদলালো অভিযোগকারী। পাল্টা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি চাপের মুখে পড়েই অভিযোগ অস্বীকার করলেন অস্থায়ী কর্মী? কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। মহাকুম্ভে মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি করছে যোগী সরকার। মৃতের পরিসংখ্যান গোপন করা হচ্ছে, অভিযোগ তুলে সরব আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। মৃতের সংখ্যা গোপন করে কি লাভ উত্তরপ্রদেশ প্রশাসনের, প্রশ্ন বিরোধীদের। অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ। পদপিষ্ট হয়ে মৃত্যু বহু পুণ্যার্থীর, আহত অনেকেই। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে তৎপরতা দেখা গেলেও এত মানুষের মৃত্যু নিয়ে কেন নিশ্চুপ যোগী সরকার? কেনই বা মুখে কুলুপ মোদির? প্রশ্ন তুলছে বিরোধীরা। এমনকি দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের। একই প্রশ্ন তুলে সরব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী সরকার মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, কুম্ভে পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত্যুর পরিসংখ্যান গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। বিপুল সংখ্যক ভক্ত মারা গিয়েছে। এই ধরনের কর্মকর্তা ও শাসকদের অন্তত ঈশ্বরকে ভয় করা উচিত। এর আগে তেজস্বী যাদবও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং মৃতদেহ বিহারে ফেরানোর জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে সঠিক মৃতের সংখ্যা জানতে চেয়েছিলেন। সেই একই দাবি লালু প্রসাদেরও। এদিকে সরকারি পরিসংখ্যান যে মিথ্যে, সেই দাবি শোনা গিয়েছে সাধারণ মানুষের মুখেও। পদপিষ্ট হয়ে আদৌ কত পুণ্যার্থীর মৃত্যু হয়েছে? বিভিন্ন রাজ্য থেকে আসা রিপোর্ট বলছে অন্ততপক্ষে 50-এর কাছাকাছি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বিহারেই মারা গিয়েছেন 7 জন। তাহলে মৃতদেহের সংখ্যা লুকিয়ে কি লাভ যোগী সরকারের? প্রশ্ন তুলছে সব মহল। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে ষড়যন্ত্রের তত্ত্ব হাজির করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দাবি, যারা সনাতন ধর্মকে অবজ্ঞা করে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত বলে বস্তুত ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে মুখ রক্ষা করতে চাইছেন যোগী। দাবি বিরোধীদের। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানের দিন পদপিষ্ট হয়ে 30 জনের প্রাণহানি ঘটেছে। সরকারিভাবে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা যা বলা হচ্ছে তার সত্যতা নিয়ে জনমানুষের সংশয় দেখা দিয়েছে। কেননা পশ্চিমবঙ্গ সহ দেশের নানা অঞ্চল থেকে বহু মানুষ নিখোঁজ বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে মহাকুম্ভের আয়োজনে পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে যোগী প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আর সেই বিরোধিতার মুখে যোগী পদপিষ্ট হবার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। सनातन धर्म ही मानव धर्म है। सनातन धर्म रहेगा तो मानव धर्म रहेगा, मानवता रहेगी, इस सृष्टि रहेगी। और मैं अभिनंदन करूंगा उन पूज्य संतों का जिन्होंने मौनी अमावस्या के अवसर पर पूरे धैर्य के साथ एक चुनौती हम सबके सामने आई। कुछ पुण्यात्मा उस एक हादसे के शिकार आग हो गए थे, लेकिन उन स्थितियों में एक अभिभावक के रूप में, जैसे परिवार के ऊपर कोई विपत्ति आती है तो परिवार का अभिभावक धैर्य नहीं खोता, पूरी हिम्मत के साथ खड़े होकर के उस चुनौती का सामना करते हुए उससे उभारने का कार्य करता है। और आपने देखा होगा कि जो सनातन धर्म के विरोधी हैं, वे लोग ये प्रयास कर रहे थे कि संतों का धैर्य जवाब दे दे और उसके बाद जग हसाई का एक कार्य कराया जाए।
144 বছর পর মহাকুম্ভ, স্বভাবতই তাকে ঘিরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে সেটাই প্রত্যাশিত ছিল। প্রায় 5,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে মেলা আয়োজনে, তা নিয়ে যোগী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার হয়ে চলেছে। কিন্তু পুণ্যার্থীদের সুরক্ষায় যে নজর দেওয়া হয়নি তা স্পষ্ট হতেই সনাতন ধর্মকে ঢাল করে ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী যোগী। কলকাতা টিভি। আধুনিক নায়কদের নিয়ে লিখতে চান অনেকেই, অধিকাংশ প্রকাশকরাও তেমনি বই প্রকাশ করতে চান, কিন্তু সে পথে হাঁটলেন না কলকাতা টিভির ক্রীড়া সাংবাদিক জয়জ্যোতি ঘোষ। কঠিন রাস্তাটাই বেছে নিয়েছেন লেখক। নস্টালজিয়া ও ক্রিকেটীয় রোম্যান্সকে বর্তমানের হার্ডকোর টি-20-র বাণিজ্যিক যুগেও পিছন ফিরে দেখতে চেয়েছেন লেখক। রবিবার কলকাতা বইমেলায় প্রকাশ হলো ক্রীড়া সাংবাদিক জয়জ্যোতি ঘোষের লেখা বই ভারতীয় নস্টালজিয়া এবং ক্রিকেটীয় রোম্যান্স। আধুনিক ভারতীয় ক্রিকেটের একাধিক অজানা কাহিনী রয়েছে বইটিতে। ক্রিকেট যখন গল্প, দীর্ঘ 13 বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবনে সে সমস্ত ক্রিকেটারদের ইন্টারভিউ নিয়েছেন তার গল্প, এবং 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের অভিজ্ঞতার ভান্ডার রয়েছে এই বইতে। সন্ধ্যা প্রকাশনীর তরফে প্রকাশিত হয়েছে বইটি। বইমেলার 146 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বই। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সাহিত্যিক সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও বিশিষ্টরা। সবাই চায় আধুনিক সময়ের নায়কদের নিয়ে লিখতে, প্রকাশকও চান আধুনিক নায়কদের তাহলে হাতে গরম বিক্রি হয়। কেউ চায় না, স্পেশালি যারা নতুন রাইটার, আবার পেছনে যাওয়া মানে রিসার্চ করো, দেখো, ভাবো। এটা হাতে গরম রয়েছে, এটা করে দেওয়াটা অনেক ইজিয়ার। সেই রাস্তায় না হেঁটে এই কঠিন রাস্তাটা যে জয়জ্যোতি বেছে নিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ কঠিন রাস্তাটা সবাই বাছে না, সবাই সহজ রাস্তাটা বাছে। ও একদম চলে গেছে পেছনে 90s-এ, 2000-এ, অন্য সময়কে ধরেছে, নিজের পরিশ্রম করা জিনিস কিনেছে, টুকে লেখেনি। 83 পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, 87 ওয়ার্ল্ড কাপ, 90s বিশেষ করে, অনেক আনটোল্ড স্টোরিজ রয়েছে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে 13 বছরের আমার ক্রিকেট সাংবাদিকতার ক্যারিয়ারে যাদের সংস্পর্শে এসেছি, যাদের সঙ্গে আমার সাক্ষাৎকার নিতে পেরেছি, তাদের একটা সংগ্রহশালা রয়েছে। সচিন রয়েছে, গাভাস্কার রয়েছে, সেখানে সৌরভ রয়েছে, লক্ষ্মণ রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যাকে যেমন দেখেছি। থার্ড পার্ট হচ্ছে 2023 ক্রিকেট বিশ্বকাপ। মানুষ সাধারণ বই আর পড়ে না এখন, এমনিই মানুষ বই পড়ে না, এমনি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্ট হয়ে গেছে মানুষ, এটা কথাটা হচ্ছে, চলছে। কিন্তু তারপরেও মানুষ কখন বই পড়বে? যখন একটা ব্যতিক্রমী বিষয় দেখবে। 1990s, 2003 আর 2023, এছাড়াও অনেক বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে 50 ইয়ার্সের চ্যাম্পিয়নশিপ, অনেক ঘটনার মধ্যে আছে, যেটাকে বলা তো যায় না সব কিছু এখানটা। সেটা লোককে বলবো যে তারা বইটা কিনে জানুক যে কিছু ঘটনা আছে যেগুলো কোথাও নেই। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।